গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সন্ধে 6টা, তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে তোমাদের সাথে আমার ইভিনিংয়ের রুটিনটাই শেয়ার করব। তো যাই হোক, আমার সন্ধেটা শুরু হয় কিন্তু চা দিয়েই। তো যেহেতু আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে আসবে, তো সবার আগে কিন্তু আমি চাটা বানিয়ে তারপর রেখে দিই, যাতে ও আসার পর ঝটপট একদম গরম করে বসে যেতে পারি। আর তোমাদের সাথে শেয়ার করব আমার পুরোনো দিনের কিছু কথা। দেখবে যে সময়টা আমরা একা একা বাড়িতে কাজ করি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কথাই আসে, মনে পড়ে। তো সেই কিছু কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো আমার দুধটাও গরম হয়ে গেল। তো আমার মেয়েকে দিয়ে দিয়েছি। আর সন্ধ্যের ঠিক এই সময়টাই কিন্তু আমার মেয়েকে দুধটা দিয়ে থাকি, কারণ এর একটু পরেই হচ্ছে ওর টিচার আসবে। তো তার আগে তো ভারী খাবার কিছু খেতে চাইবে না, তাহলে দুধটা খেলে ও অনেকক্ষণ পড়তে পারবে। হাজব্যান্ড অফিস থেকে আসলো, আর এরপর হচ্ছে চা নাস্তা খাবো। আর এই যে চপ এনেছে, তো চপ দিয়েও একটুখানি মুড়ি মাখবো। তো ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আসলাম হচ্ছে সন্ধে দেখাতে। তো এই যে সন্ধেটা জ্বালিয়ে নিচ্ছি। সন্ধেটা দেওয়ার পরপরই হচ্ছে আমি চলে আসলাম খাবার বানাতে। আর আমার মেয়ে এতক্ষণে পড়াশুনো করছে, ওর স্যারও এসে গেছে। তো আমার হাজব্যান্ড এরপর গেল হচ্ছে স্নান করতে। তো ততক্ষণে আমি বেডরুমটা একটুখানি বিছানাটা ঝেড়ে নিয়ে আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো একটু তাড়াহুড়োই ছিল, আর রুটি বানানোটাও একটু তাড়াতাড়ি করছি, কারণ আগে দেখবে রুটিটা বানিয়ে নিলে কিন্তু রান্নাটার অতটা চাপ থাকে না। একবার রুটিটা হয়ে গেল, তখন সবজিটা ধীরে ধীরেও বানিয়ে নেওয়া যায়। তো রুটি বানানোটাই হচ্ছে সব থেকে বেশি চাপ। আর আমি কিন্তু এভাবেই রুটি করে থাকি। আমি একটা রুটি বেলে ওটা তাওয়াতে গরম হতে হতে ততক্ষণে কিন্তু আমার আরও একটা বেলা হয়ে যায়। তো কখনো কখনো কিন্তু আমি একসাথে 4-5টাও করে থাকি, কিন্তু সেই রুটিগুলো কী হয় জানো তো, ওগুলো একটুখানি শক্ত হয়ে যায়। তো সেই জন্যই হচ্ছে আমি এভাবেই করে নিই, তাতে অনেকটা আমার সুবিধাও হয়, আর রুটিটা একদম নরম তুলতুলে থাকে। তো রুটিটা বানিয়ে নিই, তারপর হচ্ছে বাসন টাসন ধুয়ে সবজিটা বানাবো। তো সবজি বলতে সেরকম কিছু বানাবো না, তড়কা বানাবো। তো এই যে দেখো কত বাসন হয়ে গেছে। এগুলো কিন্তু সব দুপুরের বাসন। আজকে দুপুরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তার পরিণামে কিন্তু এরকম হয়ে গেছে। বাসন ধুতে এসে একটা কথা আমার মনে পড়লো, তো সেটাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এরকম এখন যেমন পুরো সিংটা বাসনে ভর্তি রয়েছে, আর আমি একবার করে ধুয়ে যেমন সব উঠিয়ে নিই, আগে কিন্তু এরকম সব সময় আমার রান্নাঘরের কিচেন এরকম বাসনে ভর্তি হয়ে থাকতো। তো তখন কাজে বাজে কিন্তু খুব একটা এক্সপার্ট ছিলাম না। এখনও আছি তাই বলবো না, এখনও নেই। রোজ যে করার এই এনার্জিটা পাই সেরকম না। এক এক দিন করে কিন্তু আমারও করতে ইচ্ছে করে না, সেদিন যেমন পড়েই থাকে। এই যেমন আজকে দুপুরে ছেড়ে দিয়েছি, তো আগে সেরকমই থাকতো। আর আমি যে বিয়ের আগে কাজ খুব একটা শিখে এসেছিলাম সেরকম কিন্তু একদমই নয়। আমি পড়াশোনার জন্য ছোটোবেলাতে মামা বাড়িতে থাকতাম। তো মায়ের কাছে যখন আসলাম তার 1 বছর পরেই হচ্ছে আমি আবার মেসে চলে যাই বাইরে। তো সেইখানে তো বুঝতেই পারছো, হোটেলে খাওয়া দাওয়া, আর কাজেরও কাজ সেরকমভাবে একটা শেখা হয় না। তো তারপর যখন আমার বিয়ে হলো, বিয়ের 1 মাসের মধ্যেই কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে এসেছি। তাহলে কাজ শেখার সুযোগ আমি কিন্তু খুব একটা পাই না। তবে যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, কিছু কাজ জানতাম না সেরকম না, কাজ করতাম, জানতাম। তবে তখন না কাজ করতে বেশ একটা ইচ্ছে হতো না। তো সেই জন্য না কাজগুলো ছেড়ে দিতাম, করতাম না। তো যার কারণে কিন্তু সারাদিন সবসময় আমার সিঙ্কে বাসন পুরো ভর্তি হয়ে থাকতো।
তো রান্নাবান্নার কাজে আমার হাজব্যান্ডে হেল্প করে দিল, কিন্তু ছেলেরা কিন্তু বাসন ধুতে সেরকম একটা পারদর্শী নয়, বাসন ধুতেই বলো বা আটা মাখতে, রুটি করতে। তো আমার রুটিও ফুলতো না, সেই জন্য কিন্তু আমরা প্রায় 1 বছর রুটি খাইনি। তবে তখন যেহেতু একটু এদিক ওদিক করে থাকা হতো, বাপের বাড়িতেও যেতাম, শ্বশুর বাড়িতে যেতাম, বা আমার মারাও আসতো, মানে এতটা লং টাইমের জন্য হচ্ছে আমাকে সব কিছু একা করতে হতো না। তো যাক, সেই প্রসঙ্গ আলাদা। তো বাসন ধোয়ার প্রসঙ্গে বলি, এর আগে যেখানে থাকতাম তখন কিন্তু আমাদের পাশেই একটা ভাবি থাকতো। আর দেখবে শুরুর দিকে কার কাছ থেকে দুধ নেব বা মানে এরকম খোঁজ খবর করতে করতে কিছুদিন কেটে যায়। তো ওই ভাবিটা একদিন বলল যে আমরা যার কাছ থেকে নিই ও ভালো দেয়, তুমি ওখান থেকে নেবে। ব্যাস, দুধ নেওয়া শুরু করলাম। তো কয়েকদিন নিলাম, তারপর সন্ধেবেলা আমরা বেরিয়েছি, আর ভাবিকে বলে যেতে ভুলে গেছি যে আমার দুধটা তুমি নিয়ে নেবে। তো যাই হোক, ও দুধটা নিয়ে রেখেছিল। তো তারপর ও আমরা আসার পরেই মানে দুধটা দিয়ে গেল। আর তখন কীরকম সিস্টেম ছিল, আমরা টিফিন বক্স কিনে দিয়ে দিতাম, আর মানে যে গোয়ালা উনি দুধটা দিয়ে যেতেন আমাদের ঘরের কোনো বাসনে। তো সেই ভাবিটা হচ্ছে ওর বাড়ির থেকে একটা বাসনে দুধটা নিয়ে তারপর আমাকে দিয়েছে। তো ব্যাস, আমি দুধটা ফুটিয়ে তারপর খেয়ে নিয়েছি। কিন্তু ওর যে বাসনটা সেটা কিন্তু সিঙ্কের মধ্যেই ছিল, সেটা যে ধুয়ে ওকে দিতে হবে সেই বোধটুকু না, সত্যি বলছি, আমার ছিল না। আমি ভাবিইনি অতটা। এর পরের দিনও কিন্তু আবারও বেরিয়েছি, কারণ টানা 3 দিন ছুটি ছিল। শনি রবিবার তো ছিলই, আর ওই সোমবারও কিছু একটা ছিল। তো শনিবারে গল্প বললাম, রবিবারেও কিন্তু বেরিয়েছি। তো জানি যে ভাবি দুধটা নিয়ে তারপর আমাকে দেবে। তো সেদিনেও কিন্তু ও যথারীতি দুধ দিয়ে আমাকে দিয়েছে, আর বাসন কিন্তু আমার বাড়িতেই। তো তারপর কিন্তু ও সোমবার দিনে সকালে এসছে আমাদের বাড়িতে, যে তোমার কাছে যে 2টো বাটি দেওয়া ছিল সেগুলো একটু নিতাম। তো আমি তো ভীষণ লজ্জায় পড়ে যাই। আমি ওকে বললামই যে হ্যাঁ হ্যাঁ, আমার মনে ছিল, আমি ভেবেছিলাম আজকেই তোমাকে দিয়ে দেবো। তো দেখো, আমরা সবাই যখন বাইরে থাকার জন্য আসি, তো তখন কিন্তু সবাই থালা বাসন একেবারে অ্যাভেলেবেল আনি না, কারো কমও থাকতে পারে। তো সেই জিনিসটা কিন্তু আমার মাথায় ছিল না। তো যাই হোক, আমি বললাম হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি। তো তারপর ওকে দেওয়ার জন্য আমি কিচেনে আসলাম, আর ভাবিও কিন্তু আমার সাথে সাথে আসলো। তো আমার আরও একটা কারণে মনে থাকেনি, সেটা হচ্ছে আমি যদি ধুয়ে রাখতাম তাহলে হয়তো মানে ওকে দিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমার সিঙ্কে রাখা ছিল, শুধু ওর বাসনগুলো ছিল এরকম না, আরও 2 দিনের থালা বাসন জমা হয়েছিল। তো যাই হোক, তো সেটা দেখেও কিন্তু ভীষণ হাসাহাসি শুরু করলো। আমাকে বলল যে তোমার এখনও ধোয়াই হয়নি, আর তোমার নিজেরও তো এত থালা বাসন রয়েছে, কখন ধোবে? এত ধুতে ধুতে তো সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, তো আমারও ভীষণ লজ্জা লাগলো। তো দেখবে, যদি সিঙ্কে কম বাসন থাকে তাহলে দেখবে মনে হয় যে ধুয়ে নিই, কিন্তু একসাথে যখন অনেকটা বাসন জমা হয়ে যায় না, তখন দেখবে আর ধুতেও ইচ্ছে করে না, আর মানে ভীষণ মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার। তো যাই হোক, তো দেখবে মানুষ ভুল করেই কিন্তু শিক্ষা নেয়। এটা বলার মতো বিশাল কোনো বড় ব্যাপার নয়, আর আমি সেরকম কোনো মহান কাজও করিনি। এরকম কিছু কিছু জিনিস কিন্তু আমাদের জীবনে ঘটে, আর সেগুলোই কিন্তু পরে মনে করে ভীষণ হাসিও পায়, আর মনটা খারাপও হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু সেরকম একটা হয় না। এখন যদি কেউ আমাকে কোনো খাবার দাবার বা কোনো কিছু দিতে আসে, আমি কিন্তু ওকে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে আমার বাসনে ওর খাবারটা রেখে সঙ্গে সঙ্গে ওর বাসনটা ধুয়ে ওকে দিয়ে দিই, কারণ পরে দেওয়ার ঝামেলাটাই রাখি না। তো মানুষ ধীরে ধীরে বয়সের সাথে সাথে সব কিছুই শিখে যায়, শিক্ষার কোনো বয়স হয় না। তো এটা আমি ভীষণভাবে মানি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেল। এখন হচ্ছে শাকগুলো কেটে তারপর হচ্ছে স্টোর করে রাখবো। তো কদিন ধরেই মার্কেটে যাওয়া হচ্ছে না, তো বাড়ির দরজার সামনেই যারা শাক নিয়ে আসে তাদের কাছ থেকেই কিছু কিছু নিয়েছি। ধনেপাতা শাক, আর এগুলো এরকমভাবে খোলা ছেড়ে দিলে কিন্তু 2 দিনেই এগুলো শুকিয়ে যায়। তো সেই জন্য এগুলোকে কেটে তারপর যেগুলো এয়ার টাইট কন্টেনার আছে সেগুলোর মধ্যে ভরে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে তাজা থাকে। তো যাই হোক, আর ধনেপাতাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যে কোনো ডালেও দিই অনেক সময়, তবে ঝোল রান্না করলে আমি তো ধনেপাতা দেবই। তো সেগুলোই ভরে রাখছি, আর এগুলো একটু করে ধুয়ে রেখেছিলাম পালং শাকগুলো। ধনেপাতাটা ধুইনি, দেখলেই ওই খড়ের আঁটিটা এখনই খুললাম। তবে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম, কারণ পালং শাকের এই গোড়াটার মধ্যে না প্রচুর পরিমাণে মাটি থাকে।
তো সেই জন্য ধুয়ে পুরো শুকিয়ে রেখেছিলাম। আর সে না হলে হচ্ছে রাত্রি পর্যন্ত ওয়েট করতাম না, নেওয়ার সাথে সাথেই কেটে রেখে দিতাম। কিন্তু যেগুলো ধুয়ে রাখার ব্যাপার থাকে সেগুলো একটুখানি জলটা ঝরিয়ে নিই, তো জলটা থেকে গেলেও আবার খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই কাজগুলো এগিয়ে রাখলে না পরের দিনে রান্নাটাও ঝটপট হয়ে যায়। তো সেই জন্য এগিয়ে রাখা আর কি। পরের দিনে পালং শাকেরই কিছু একটা রেসিপি বানাবো। তো এই তো এইটুকু কাজ, এখনও কিন্তু আমার রাত্তিরের খাবার বাকি আছে। তো আজকে রাত্তিরে তো তড়কা বানাবো, সেই জন্য হচ্ছে পেঁয়াজটা রসুনটাও একেবারে কেটে নিচ্ছি। আর তড়কা বানানোর তো সেরকম একটা ঝামেলা নেই, শুধু ওই আমি তো শুধু কেটে তারপর ছকে নিই, তাহলেই হয়ে যায়। আর রসুনের ছকটা একটু ভালো করেই লাগাই যাতে স্মেলটা ভালো লাগে। মানে তড়কার মেন তো হচ্ছে রসুনই, তো রসুনটাই আমি একটু বেশি পরিমাণে দিই। আর আমার মেয়ে তড়কা খেতে ভীষণ ভালোবাসে। তবে তড়কাটা আমি যে আগে খুব একটা খেতে পারতাম সেরকম না, কারণ তড়কার যে একটা উগ্র গন্ধ আছে এটা আমার ভীষণ নাকে লাগতো, একটুও ভাল লাগতো না। তবে এখন খুবই ভাল লাগে। দেখবে অনেক সময় অনেক মানুষ যে মানে জিনিসটা খেতে পছন্দ করে না, সেটা কিন্তু সময়ের সাথে সাথে পরে আবার সেটাই প্রিয় হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেরকম অনেক কিছু জিনিসই প্রিয় হয়ে গেছে যেগুলো আমি আগে একেবারেই পছন্দ করতাম না। তো তরকাটা আমার একেবারে রেডি হয়ে গেছে, তো চলো এরপর খাবারটাও খেয়ে নিই। তো বসে পড়লাম খেতে। আর এরপর খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।